সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণী গণিতের নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায়, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এখান থেকে 29 এবং 30 পৃষ্ঠার সমাধান। গত ক্লাসে আমরা একক কাজের 1 নম্বর অঙ্কটি সমাধান করেছিলাম। আজ আমরা 2 নম্বরটি সমাধান করে দেখব। তো চলো প্রশ্নটি পড়ি। প্রশ্নটি শুরু করার আগে আমরা বলে নিই যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অল করে রাখবে, আর ভিডিওটি একদম A to Z সম্পূর্ণ দেখবে। ওকে? কেননা যদি তুমি টেনে টেনে দেখো তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যাবে বা গুরুত্বপূর্ণ তথ্য তোমার জানা হবে না। ওকে? তো চলো শুরু করি। বলছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করে কোনো প্যাটার্ন খুঁজে পাও কিনা বের করো। এরপর প্রতি ক্ষেত্রে প্রাপ্ত দশমিক ভগ্নাংশকে উপরে দেখানো বিভিন্ন কৌশল বা সেগুলোর সমন্বয় করে ভগ্নাংশে রূপান্তর করে যাচাই করো। বলছে যে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, বলছে এগুলোকে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করো বা একে ভাগ করে দেখতে হবে যে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কিনা। তো চলো আমরা শুরু করি প্যাটার্ন পাই কিনা। প্রথমটা বলছে 2/3। আচ্ছা, এই যে 2/3। ওকে, 2/3 লিখে নিলাম, তার মানে কি 3 দিয়ে 2কে ভাগ করতে হবে। ওকে, তাহলে 3/2 লিখলাম। তাহলে প্রথমে কি হয়, 3কে 0 দিয়ে গুণ করলাম আগে, 3 আর 0 গুণ করলে হয় 0, 2 থেকে 0 বাদ দিলে 2। এখন 3 দিয়ে তো 2কে ভাগ করা যায় না, তাহলে কি একটা দশমিক নিব, দশমিকের জন্য একটা 0 পেলাম। 3 6 18, 20 থেকে 18 বাদ দিলে থাকে 2। আর যেহেতু অলরেডি একবার দশমিক নিয়েছি, আরও একটা 0 নিতে পারবো, 20। আবার 3 6 18, 20 থেকে 18 বাদ দিলে 2। দশমিক অলরেডি একবার নিয়েছি, এজন্য আবার একটা 0 পাবো। আবার 3 6 18, 20 থেকে 18 বাদ দিলে 2। খেয়াল করো প্রত্যেকটাতেই কিন্তু একটা প্যাটার্ন পাচ্ছি। এই যে দশমিকের পরে 6 6 6, একই প্যাটার্ন। আর এখানে আমার ভাগশেষ 2 থেকেই যাচ্ছে, তাহলে কি এটা একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি আমি। তাহলে আমি কি লিখতে পারি, 0.666 ইকুয়াল টু 0.6 উপর পৌনঃপুনিক দিতে পারি আমরা, তাই না? আর পৌনঃপুনিক থাকলে কি করতে পারি, গত ক্লাসে আমরা দেখেছি যে যতটি সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে নিচে ততটি নয় হবে। একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তাহলে একটা নয়। এবার উপরে কি করতে হবে, পৌনঃপুনিক এবং দশমিক বাদ দিয়ে কি থাকে, 0.6, 0.6 মাইনাস পৌনঃপুনিক সংখ্যা বাদ দিয়ে তার বামে যা থাকে সেটা বসাইতে হবে। তাহলে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কত, 6, 6 বাদে কি থাকে 0, তাহলে 0.6 মাইনাস 0, তাহলে কি থাকে 6 থেকে 0 বাদ দিলে 6 হয় বাই 9। এখন 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 3 9, তাহলে থাকে 2/3। এই যে এই আমার কাঙ্ক্ষিত সমাধান। দেখেছো, আমরা 2/3 দিয়ে শুরু করেছিলাম, 2/3ই পেয়েছি। আশা করছি বুঝতে পেরেছ। এবার খ নাম্বারটা একটু দেখবো আমরা। খ নাম্বারটা কি বলছে দেখো তো, 61/90। তাহলে 90 দিয়ে 61কে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা 90কে 0 দিয়ে গুণ করি, কত পেলাম 0। 61 থেকে 0 বাদ দিলে হয় 61। এখন 90 দিয়ে 61কে ভাগ করা যায় না, তাহলে কি করব, একটা দশমিক নিব, দশমিকের জন্য একটা 0 পেলাম। এবার 90কে 6 দিয়ে গুণ করলে হয় 540, নিয়ে নিলাম। 610 থেকে 540 বিয়োগ করলে হয় 70। ওকে, কিন্তু 90 দিয়ে তো 70কে ভাগ করা যায় না, একবার দশমিক নিয়ে নিয়েছি, এজন্য আর একটা 0 পেয়ে গেলাম আমি। এবার 90কে 7 দিয়ে গুণ করলে হয় 630, 700 থেকে 630 বাদ দিলে থাকে 70, আবার 70 থাকে। আবার 90 দিয়ে তো 70কে ভাগ করা যায় না, ওই আগে একবার দশমিক নিয়েছি অলরেডি, এজন্য আর একটা 0 পেলাম। তাহলে 90কে আবার 7 দিয়ে গুণ করলে 630, আবার বাদ দিলে 70। দেখতে পেয়েছো, প্রত্যেকবারই কিন্তু ভাগশেষ থাকছে 70। 6 পরে 7 7, একটা প্যাটার্ন অনুযায়ী চলতেই থাকছে। তাহলে আমরা কি লিখতে পারি, 0.677 ইকুয়াল টু, এই যে 7 বার চলতেই থাকবে, এই জন্য 7-এর উপর এই যে পৌনঃপুনিক চিহ্ন আমি দিয়ে দিয়েছি। তো পৌনঃপুনিক সরাতে হলে কি করতে হয়, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে বলে একটা 9 লিখলাম। ওকে, তাহলে উপরে কি থাকে, দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে 0.67 মাইনাস পৌনঃপুনিক যুক্ত সংখ্যা বাদ দিলে কি থাকে 0.6, 67 থেকে 6 বাদ দিলে থাকে 61, আর নিচে থাকে কত 9। সরি, একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা একটা ছিল এই জন্য 9, আর তার আগে একটা সংখ্যা আছে কিন্তু ওর আগে ওর উপর পৌনঃপুনিক নাই, এই জন্য একটা 0 হবে, সেটা আমি বলতে ভুলে গিয়েছি তোমাদের। তো এই তো এই কারণে 67 থেকে 6 বাদ দিলে 61, আর নিচে 90 হয়ে গেল। চলো 3 নাম্বারটা দেখি কি বলে। গ নাম্বারটা আমাদের বলছে 12/9।
13, 12/13, ওকে। তো 13 দিয়ে 12কে ভাগ করব। প্রথমে 0 দিয়ে 13কে গুণ করলে হয় 0, 12 থেকে 0 বাদ দিলে থাকে 12, 13 দিয়ে তো 12কে ভাগ করা যায় না, তাহলে দশমিক নিলাম, একটা 0 পেলাম। 13কে 9 দিয়ে গুণ করলে হয় 117, 120 থেকে 117 বাদ দিলে থাকে 3, 13 দিয়ে তো 3কে ভাগ করা যায় না, আমি দশমিক নিয়ে এসে এই জন্য একটা 0 পেলাম। 30, 13 দুগুণে 26, 30 থেকে 26 বাদ দিলে থাকে 4, 13 দিয়ে 4কে ভাগ করা যায় না, দশমিকের জন্য একটি 0 পেলাম। 13কে 3 দিয়ে গুণ করলে হয় 39, 40 থেকে 39 বাদ দিলে থাকে 1, 13 দিয়ে তো 1কে ভাগ করা যায় না, এই জন্য আবার কি নিলাম, দশমিকের জন্য একটা 0 পেলাম, হলো কত, 10, 13 দিয়ে 10কেও ভাগ করা যায় না, এই জন্য এই যে আবার কি করলাম, এক্সট্রা একটা 0 নিয়ে নিলাম আমি, ওকে। বা এই যে এখান থেকে বলতে পারি আমরা 40 থেকে 39 বিয়োগ করে 1 পেলাম, আর দশমিকের জন্য 0 পেলাম। তো 13 দিয়ে তো 10কে ভাগ করা যায় না, তাই তাই হচ্ছে আমি 0 দিয়ে গুণ করলাম, 0 13 গুণ করলে হয় 0, 10 থেকে 0 বাদ দিলে 10, আর এই দশমিকের জন্য একটা 0 পেলাম। 13 দিয়ে 7কে গুণ করলে হয় 91, থাকে 9। খেয়াল করে দেখো, এটা কোনো প্যাটার্ন নেই কিন্তু, এলো পাথাড়ি হজবরল ভাবে চলতেই আছে, ওকে। তো এটার কোনো প্যাটার্ন নেই, তাহলে এটাই আমার উত্তর। আচ্ছা, এবার আমরা দেখব ঘ নাম্বার সমাধানটা। ঘ নাম্বারটা একটু দেখি কি বলছে। ঘ নাম্বার আমার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 2 পূর্ণ 34/99। আচ্ছা, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হলে কি করতে হয়, এই যে এই হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 99 আর 2 গুণ করলে হয় কত, আগে বলে নি, হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয়, গুণ করে যা হয় সেটার সাথে লবটা যোগ করতে হয়, করে যা হয় সেটা উপরে দিতে হয়, আর নিচে যেটা আছে সেটা নিচেই থাকবে। তাহলে 99 আর 2 গুণ করলে হয় 198, 198 আর 34 যোগ করলে হয় 232, আর নিচে 99। চলো ভাগ করি। তাহলে 99 দিয়ে 232কে ভাগ করি। প্রথমে 2 বার নিলাম, তাহলে 99 দুগুণে হয় 198, 232 থেকে 198 বিয়োগ করলে হয় 34। তো 99 দিয়ে তো 34কে ভাগ করা যায় না, তাহলে একটা দশমিক নিলাম, একটা 0 পেলাম। এবার 99কে 3 দিয়ে গুণ করলাম, হলো 297। 340 থেকে 297 বিয়োগ করলে থাকে 43, 43 দিয়ে তো 99 দিয়ে তো 43কে ভাগ করা যায় না, দশমিক নিয়েছিলাম, আবার 0 পেলাম। আবার 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করে পেলাম কত, 396। 430 থেকে 396 বাদ দিলে থাকে 34, 99 দিয়ে 34কে ভাগ করা যায় না, এই যে দশমিকের জন্য 0 নিলাম। আবার 3 দিয়ে গুণ করলে হয় 297, 340 থেকে 297 বাদ দিলে থাকে 43, আর দশমিকের জন্য 0 নিলাম। আবার 99কে 4 দিয়ে গুণ করলে হয় 396, বিয়োগ করলে থাকে 34। এই যে এখানে একটা প্যাটার্ন পেয়েছি আমি, 3 4 3 4 দশমিকের পরে, ওকে। তাহলে আমরা কি 2.3434 ডট ডট ডট, এটার বদলে 2.34 3 4 এর মাথার উপর পৌনঃপুনিক দিতে পারি, ওকে। তো পৌনঃপুনিক ছড়াতে হলে কি করতে হবে, দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তার মানে 2টা 9 লিখলাম। এবার কি দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে কি থাকে, 2 3 4, মাইনাস দশমিক এবং পৌনঃপুনিক যুক্ত সংখ্যা বাদ দিলে কি থাকে, শুধু 2। তাহলে 234 থেকে 2 বাদ দিলে 232, আর নিচে 99। এই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, আমরা এখন দেখব আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। মনে করো তোমরা 3 বন্ধু মিলে 100 টাকা সমান ভাগে ভাগ করে নিতে চাইছো। এখন ভাগ করে দেখো, তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু ভাগ প্রক্রিয়া শেষ হবে না। এই ধরনের কাজ করার জন্য মানুষ নানা রকম যন্ত্র আবিষ্কার করেছে। এই ধরনের যন্ত্র আমাদের নানা সমস্যায় সাহায্যকারী বন্ধুর মতো কাজ করে। নানা রকম হিসাব নিকাশের কষ্ট কমানোর জন্য মানুষ বিভিন্ন ধরনের ক্যালকুলেটর, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস তৈরি করেছে। তোমার কাছে থাকা এরকম কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে 100কে 3 দ্বারা ভাগ করো। সব রকম গণনা যন্ত্র বা ডিজিটাল ডিভাইসে কি একই ভাগফল দেখতে পাচ্ছ? নিশ্চয়ই না। বলছে যে তোমরা যদি 100কে 3 দিয়ে ভাগ করো, তাহলে ক্যালকুলেটরে হয়তো একরকম দেখতে পাবে, বা কম্পিউটারে একরকম দেখতে পাবে, বা অন্য অন্য গণনা যন্ত্রে আলাদা আলাদা হবে, সেটা বলছে। আর 100কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল একটাই আসার কথা। তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল? কোনো ডিভাইস কিন্তু 100কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলকে সাধারণ ভগ্নাংশ 100/3 আকারেই দেখায়। বলছে যে কোনো ডিভাইসে যদি তুমি 100কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কি দেখায়, 100/3 আকারেই দেখায়। সেক্ষেত্রে সেটা ঠিকই আছে,
কিন্তু ভাগ করতে গিয়ে তুমি দেখছো যে 100/3 এর মানের ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অঙ্ক শেষই হচ্ছে না। মানে 100কে 3 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাবা, দশমিকের পরে অসংখ্য সংখ্যা থাকবে, শেষই করা যাচ্ছে না, বারবারই 3 আসছে। কিন্তু ডিজিটাল ডিভাইসগুলো দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পর্যন্তই দেখাতে পারে। কোনো ডিজিটাল ডিভাইসই তাদের নির্দিষ্ট সীমার বাইরে সংখ্যা দেখাতে পারে না। তাই যখনই কোনো ডিজিটাল ডিভাইসে 100/3 বা 100/3 এর মান দশমিক ভগ্নাংশে দেখানো হবে, সেটা ওই নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পর্যন্তই দেখিয়ে শেষ হয়ে যাবে। বলছে ডিজিটাল ডিভাইসগুলোতে যদি 100/3 তুমি লেখো, তাহলে নির্দিষ্ট পরিমাণ একটা সংখ্যা ওরা দেখিয়ে দেবে। ওকে, সেটাই বলছে এখানে। আচ্ছা, এবার কি বলছে, তবে যদি 100কে 3-এর পরিবর্তে 16 দিয়ে ভাগ করা হতো, 100কে যদি 3-এর পরিবর্তে 16 দিয়ে ভাগ করা যেত, তাহলে ভাগফল হতো 100/16, ভাগ করলে হতো 6.25। এখানে দশমিক বিন্দুর পর মাত্র 2টি অঙ্ক আছে, এরপর আর নেই, অর্থাৎ সংখ্যাটিতে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা শেষ হয়ে গেছে। 100কে 3 দিয়ে ভাগ করলে কি 33.33333 চলতেই থাকবে, কিন্তু 100কে 16 দিয়ে ভাগ করলে 6.25, মানে ভাগফলটা এই পর্যন্তই শেষ। এরপর আর কোনো ভাগফল সংখ্যা দশমিকের পর সংখ্যা থাকবে না। এক্ষেত্রে ডিজিটাল ডিভাইসগুলোতেই 6.25 অর্থাৎ একেবারে সঠিক মানে দেখাতো। আশা করছি বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, এবার কি বলছে দেখি। এবার বলছে, এবার মনে করো কোনো ডিজিটাল ডিভাইস 100/3 এর মান দশমিক বিন্দুর পর 1 কোটি অঙ্ক পর্যন্ত দেখাতে পারে। মানে দশমিকের পর 1 কোটি অঙ্ক পর্যন্ত। 1 কোটি অঙ্ক বলতে কি বোঝাই? 8টা সংখ্যা, তাই না? 8টা সংখ্যা পর্যন্ত দেখাতে পারে। তবুও কিন্তু সেটা সসীম দশমিক সংখ্যাই দেখাবে, সসীমই দেখাবে, অসীম দেখাবে না। আর সেটা কখনোই 100/3 এর সত্যিকারের মানের, এই যে যেমন 33.333, যা একটি অসীম দশমিক সংখ্যা, এটা কিন্তু অসীম সংখ্যা, কারণ 333 চলতেই থাকবে, শেষ নেই কোনো। তার মানে কোনো ডিজিটাল ডিভাইস 100/3 এর কখনো সঠিক মান দিতে পারে না। আচ্ছা, অসীম দশমিকের গণনার ক্ষেত্রে এই সীমাবদ্ধতার ব্যাপারটা বোঝার পর তুমি কি ডিজিটাল ডিভাইস নামের এই সাহায্যকারী বন্ধুদেরকে সবসময় ভরসা করবে, নাকি মোটেও ব্যবহার করবে না? তাহলে বিশাল বিশাল যোগ বিয়োগ গুণ ভাগ করতেই অনেক কষ্ট হবে। কি করা যায় বলো তো? বলছে এই যে এই কনফিউশন, ঝামেলা, তার মানে কি তুমি যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কি তুমি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র ব্যবহার করবে না? যদি না করো তাহলে কিভাবে বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করবে? নাকি তুমি বাদ দিয়ে দেবে হিসাব নিকাশ করা? সেটাই বলছে। বলছে আমরা শুরুতেই বলেছি ডিজিটাল ডিভাইসগুলো তোমার বন্ধুর মতো নানা কাজে সাহায্য করে, তবে তুমি নিজে ভেবে দেখবে যে কাজটা ঠিক হচ্ছে কিনা। একইভাবে ডিজিটাল ডিভাইসগুলোও সব ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর দিতে পারে না, কাছাকাছি উত্তর দেয়, যাকে আমরা আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলে থাকি। এটা ডিজিটাল ডিভাইসের সীমাবদ্ধতা। তাহলে কি বললো, যে ডিজিটাল ডিভাইসগুলো সবসময় সঠিক মান দিতে পারে না, কিছু কিছু মান আমরা কাছাকাছি হিসাবে ধরে নেই, এটাই হচ্ছে আসন্ন মান। ঠিক আছে, এটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের সীমাবদ্ধতা। আচ্ছা, এবার আমি কয়েকটা উদাহরণ দিই, তোমাকে আমি বুঝাই বিষয়টা। ওকে, আচ্ছা, তুমি মনে করো যে আমি একটা সংখ্যা নিলাম 5.432575 ডট ডট ডট, একটা সংখ্যা নিলাম। ঠিক আছে, তোমাকে যদি এখন আমি বলি যে 4 দশমিক স্থান পর্যন্ত মান, 4 দশমিক স্থান মানে কি, দশমিকের পর 4টি সংখ্যা নিতে পারবে, তাহলে 5.4325 নিয়ে নিলাম। ওকে, জাস্ট মান, এটা যা আছে তাই দিয়ে দিলাম। এখন যদি বলি 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান কি লিখলাম? 5.4326, 5.4326। এখানে তো 5 ছিল, আমি 6 কেন লিখলাম এখানে বলো তো? কেননা একটা নিয়ম রয়েছে যে যদি আমাকে 4টি নিতে বলে বা যতটি সংখ্যা নিতে বলবে, 4 দশমিক বললে 4-এর পরেরটা, 3 দশমিক বললে 3-এর পরের সংখ্যাটা। ঠিক আছে, যত দশমিক পর্যন্ত নিতে বলবে, দশমিকের পরে যত ঘর নিতে বলবে, সেটার পরের সংখ্যাটা দেখে খেয়াল করব। এখানে যেহেতু আমি 4 দশমিক দেখাচ্ছি, তার মানে 4টা সংখ্যার পরের সংখ্যাটা খেয়াল করব। 4টা সংখ্যার পরের সংখ্যা যদি 5, 6, 7, 8, 9 হয়, মানে 4-এর বড় হয়, এক কথায় এটা নিয়ম। যদি 4-এর বড় হয়, যেমন 5, 6, 7, 8, 9, এই 5টা সংখ্যার যে কোনো একটা হয়, তাহলে আমরা আগের সংখ্যাটার সাথে 1 বাড়িয়ে লিখব। তো এখানে এই যে 7, 7 কি 4-এর চাইতে বড় না? এই যে 7, এজন্য আমি 5-এর বদলে 5-এর সাথে 1 যোগ করে কত লিখলাম? 6 লিখলাম। এটাই হচ্ছে আসন্ন মান। বোঝা গেছে? আবারও বলি বিষয়টা, আমাদের যত দশমিক নিতে বলবে,
এখানে মনে করো 4 দশমিক দিলাম, 4 দশমিক মানে দশমিকের পর 4টি সংখ্যা। যদি আসন্ন মান লিখতে হয় তাহলে কি 4টা সংখ্যার পরের সংখ্যাটা দিকে খেয়াল করতে হবে। এই সংখ্যাটা যদি 4-এর বড় হয়, 5 থেকে 9 পর্যন্ত হয়, তাহলে আমরা কি করব, চতুর্থ যে সংখ্যাটা তার সাথে 1 বাড়িয়ে লিখব। এখানে 5 আছে, 6 লিখব। ওকে। আবার আরেকটা ব্যাপার আছে, মনে করো একটা সংখ্যা 4.54252 এরকম। এখন তোমাকে আমি বললাম যে 4 দশমিক সংখ্যার আসন্ন মান, 4 দশমিক সংখ্যার আসন্ন মান। আচ্ছা, এখন এই সংখ্যাটার যদি আমি বলি 4 দশমিক স্থান পর্যন্ত মান, তাহলে কি দশমিকের পর 4টা সংখ্যা, 4.5425 নিলাম। এখন যদি আমি বলি 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মানের নিয়ম কি শিখেছিলাম আমরা, যে যদি 4 দশমিক যেহেতু বলছে, তার মানে আমরা 5 নাম্বার সংখ্যাটার দিকে খেয়াল করব, তাই না? 5 নাম্বার সংখ্যাটা হচ্ছে 2, কিন্তু আমাদের নিয়ম ছিল কি, যদি 5 নাম্বার সংখ্যাটা 4-এর বড় হয়, 5, 6, 7, 8, 9 হয়। ওকে, কিন্তু এটা তো 4-এর ছোট, তার মানে কি আমি আগেরটাকে কি বাড়িয়ে লিখতে পারবো? না, বাড়িয়ে লিখতে পারবো না। যদি এই সংখ্যাটা, ঠিক আছে, এই সংখ্যাটা যদি 4-এর বড় হতো, 5, 6, 5 হতো, 6 হতো, 7, 8, 9 হতো, তাহলে আমরা এটাকে 6 লিখতে পারতাম। যেহেতু এটা 4-এর চেয়ে ছোট, সেহেতু আমরা এই 4টি সংখ্যাই জাস্ট লিখব। এই হচ্ছে আসন্ন মানের পার্থক্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ দেখা, টেনে দেখবে না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এর মধ্যে। আর আবারও বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য বেল বাটনটি অল করে রাখবে, এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, যেন সবাই মিলেই শিখতে পারো। আমি চেষ্টা করি খুব সহজ পদ্ধতিতে, সহজ নিয়মেই শেখানোর। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, ইনস্টাগ্রামেও পেজ আছে, গ্রুপ আছে, সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সবাই জয়েন করে নিবা। তাহলে ওখানে সবাই মিলে আলোচনার মাধ্যমে যে কোনো ধরনের গণিতের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো পর্যন্তই, ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।